দেখুন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গত 3 দিনের ভূমিকা যেটা বলছেন সেটার প্রত্যেক কটা জায়গাতেই কন্টেইন করার ক্ষেত্রে তাদের কোনো রকমের কোনো প্রচেষ্টা ছিল বলে মনে হয়নি শুরু থেকেই, এবং তারা যেটুক আসলে থামাতে পারতেন সেরকমের থামানোর কোনো প্রচেষ্টাও তাদের ছিল বলে মনে হয় না। এখন এখানে আমাদের বিভিন্ন বাহিনীকে, পুলিশ বাহিনীর বাইরেও সামরিক বাহিনীগুলোকে হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেসির পাওয়ার দেওয়া আছে, তাদের সেক্ষেত্রে তাদেরও যে খুব বেশি বড় রকমের ভূমিকা ছিল তা না। চট্টগ্রাম থেকে তো এই অভিযোগগুলো তো ওনারা খুব, নাজিমুদ্দিন ভাইও খুব ক্লিয়ারলি বললেন যে 200 গজের মধ্যেই থানা, তারাও আসলে কোনো রকমের ব্যবস্থা নেননি। এখানে এক ধরনের ডিসএনগেজমেন্টটা তো শুরু থেকেই ছিল এবং সেটাকে ওভারকাম করার জন্য কোনো রকমের চেষ্টা করা হয়নি। পুরো ইস্যুগুলোকে এমনভাবে জট পাকানো হচ্ছে, যেমন ধরেন মোল্লা কলেজের ভাঙচুরের চিত্রটা আমি দেখছিলাম, সেটিতে বোধহয় সপ্তাহখানেক আগে একটা নতুন কমিটি মাত্র হয়েছে এবং যতগুলো মানুষজনের কাছ থেকে আমি জিজ্ঞেস করেছি প্রত্যেকে বলছিল যে কলেজটা খুব ভালো করছিল, তাদের পড়াশোনার পরিবেশ ভালো, মান ভালো এবং স্টুডেন্টরাও বেশ ভালো এক্সেপশনাল রেজাল্টও করছিল। সেটাতে যে পরিমাণ কোটি কোটি টাকার সম্পত্তি লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে এবং যে চিত্র আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, তাতে এইটা আসলে কেবল দুটো কলেজের মারামারির বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এক ধরনের একটা লুটপাটের অনুষঙ্গও কিন্তু এই সমস্ত গণ্ডগোলগুলোর সাথে যুক্ত হয়ে বসে আছে। চট্টগ্রামের ঘটনাটা পৃথক, সেখানে অন্য ডাইমেনশন নিয়েছে, কিন্তু এই ঢাকার ঘটনাগুলো চাইলে কিন্তু আসলে প্রতিরোধের জায়গায় কিন্তু যাওয়া যেত, থামানো যেত, একটা পর্যায়ে গিয়ে হয়তো কন্টেইন করা যেত। কারণ যারা করছেন, যে উদ্দেশ্যে করছেন, যে কারণগুলো নিয়ে করছেন, এগুলো আসলে অধিকাংশ ক্ষেত্রে তাদের কর্মকাণ্ডগুলো ফৌজদারি অপরাধের মধ্যেই পড়ে যাচ্ছে। এটা জাস্ট মনে হলেও দুটো গ্রুপের উত্তেজনার বশবর্তী হয়ে মারপিট করছে সেরকম নয়, অনেক ক্ষেত্রে কিন্তু প্ল্যানিং করে যাচ্ছে রীতিমতো। ফলে এটা অর্গানাইজ ক্রাইমের পর্যায়ে পড়তেছে। অর্গানাইজ ক্রাইমকে আপনি ডিল করবেন না রাষ্ট্রীয় পর্যায়ে, আসলে সেই দৃঢ়তা দেখাতে হবে, সেই জায়গাটা তো আসতে হবে। এখন সেটা আমাদের গভর্নমেন্টে এখন যারা আছেন তাদেরও যে খুব বেশি বলিষ্ঠ কোনো ধরনের কণ্ঠস্বর আমরা পাচ্ছি তাও কিন্তু না। এতগুলো ঘটনা ঘটে গেছে, আপনি কোনো স্টেটমেন্ট তো পাচ্ছেন না। আজকের চট্টগ্রামের ঘটনায় হচ্ছে উপদেষ্টা জনাব হাসান আরিফ স্যারকে দেখলাম যে উনি কমেন্ট করছেন, উনি তো হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে, উনি দায়িত্বে আছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্বে, তাহলে উনি তো হোম মিনিস্টারের কথা তো ওনার কথা, হোম যিনি অ্যাডভাইজার থাকবেন তার তো কথা উনি বলার কথা না। হোম অ্যাডভাইজারের স্টেটমেন্ট কই? হোম অ্যাডভাইজার তো এখানে এসে ওনার তো গতকালকে কথা বলেছেন বোধহয়, মানে আমি বলছি একদম সেই অর্থে যে খুব প্রোঅ্যাক্টিভলি উনি যে আসলে বিষয়গুলোতে সামনে থাকবেন, ওনার স্টেটমেন্টটা নিয়ে আসবেন এবং এখানে নানান ধরনের রিকনসিলিয়েশনের বিষয় আছে, সেই জায়গাগুলো কই? সেই জায়গাগুলো আমরা আসলে অ্যাবসেন্স দেখতে পাচ্ছি। ফলে পুলিশের মধ্যে যে মোরালটাকে বুস্ট আপ করার যে ব্যাপারটা ছিল সেটা নেই। পুলিশ যে হার্ডলাইনে যাবে, পুলিশ হার্ডলাইনে গেলে যে যদি তারা আবার যদি কোনো রকমের মামলা মোকদ্দমা এই ঝামেলার মধ্যে পড়ে, এই ধরনের দ্বিধাদ্বন্দ্বগুলো আছে, তাদেরকে সেই জায়গায় কনফিডেন্সে নিয়ে আসার জন্য যে কাজগুলো করা উচিত ছিল, আমি যতদূর শুনেছি বা জেনেছি সেখানে এরকম কোনো রকমের কোনো কাজই হয়নি। একটা বড় সংখ্যার, আমি আরও যেটুকু শুনেছি, বড় সংখ্যার কনস্টেবলরা চাকরি ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছে অলরেডি। তো এখন মানে আপনি যেখানে আপনার এই বাহিনীটাকে পুনর্গঠন করতে হবে, সেই জায়গাটায় তাদেরকে কাজ করানোর জায়গায় নিয়ে আসতে হবে, সেই কাজগুলো মনে হয় এখনও পর্যন্ত সেভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই কিন্তু এই ধরনের বিশৃঙ্খল অবস্থা। আর চট্টগ্রামের জায়গাটায় যদি আপনি ধরেন, সেখানে পুরো ব্যাপারটাই আসলে এক ধরনের নির্লিপ্ততা কীভাবে ছিল দেখেন। এই ইস্কনের যেই প্রভুর কথা বলা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস, ওনাকে গ্রেপ্তার করা হলো হচ্ছে একটি সেডিশন মামলাতে। সেডিশন মামলা করলেন কে? একজন প্রাইভেট পার্সন। সেই প্রাইভেট পার্সনের মামলাতে তিনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হলো, সেখানে জামিন চাইলেন, জামিনে দেওয়া হলো না। এবার ঘটনাটা পরবর্তীতে অন্যদিকে টার্ন নিতে শুরু করলো। সেডিশন মামলার মতো একটা মামলা, যে মামলাটা হচ্ছে প্রাইভেট পার্সন করলো, যেখানে স্টেটের আসলে কোনো রকমের ভূমিকা ছিল না। এই পার্টিকুলার এই চিন্ময় কৃষ্ণ দাস, ওনার যে ধরেন এক ধরনের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে, সেইটাকে আসলে চাইলে এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে ব্যবহার করতে পারত, বরঞ্চ তাদেরকে কনফিডেন্সে নিয়ে হচ্ছে একটা কমিউনিটির একটা বড় অংশকে কিন্তু নিয়ন্ত্রণ করা যেত। সেটা না করে এমন একটা অজুহাতে আসলে তাকে সেডিশনের মতো একটা আইনে আসলে গ্রেপ্তার করা হলো। পুরো বিষয়টাই লেম। আপনি যদি দেখেন যে 2022-এ ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের 3 জন প্রধান বিচারপতি সহ 3 জন বিচারপতির একটা বেঞ্চ, তারা হচ্ছে সমস্ত রকমের ট্রায়াল প্রসিডিংটাকে স্থগিত করেছিল। 124-এর এতে যে সমস্ত যত মামলা হয়েছে সবকটার ট্রায়াল এবং প্রসিডিং স্থগিত করেছে আনটিল ফার্দার অর্ডার। কেন বলেছে তারা? যে ব্রিটিশের আর এই
লগুলোকে রিভিজিট করতে হবে, এগুলোকে রিকনসিডার করতে হবে, খুবই কলোনিয়াল ল। আমরা এখনো পর্যন্ত 2024-এ এসে ওই অ্যাটলিস্ট পার্শ্ববর্তী দেশের মানে সুপ্রিম কোর্টের অনুকরণ তো বাদ দেন, আমরা এখনো পর্যন্ত একটা গেরুয়া পতাকা ওড়ানোর কথা বলে তাকে আবার গ্রেপ্তার করে পুরো বিষয়টাকে জটিল একটা জায়গায় নিয়ে গেলাম। এমনিতেই আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি যেখানে হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ হয়ে এক একটা করে এক এক জিনিস বিগড়ে যাচ্ছে। সেই জায়গায় আপনার তো কন্টেইন করার মতো ব্যবস্থা তো থাকতে হবে। সেই ইন্টারিম গভর্নমেন্টের সেই ব্যবস্থাটা কই? তারা উদ্যোগটা নিলেন কোথায়? জি, নেননি তো।